হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য MG4-এর চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য ও অনুবাদ সাহিত্যপাঠের মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল আখেটিক খণ্ড থেকে 2, 5 এবং 10 নম্বর মানের বেশ কতগুলি প্রশ্ন আজকে ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এগুলি ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা 2 নম্বর মানের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখি। কবিকঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল গ্রন্থটির প্রকৃত নাম কি? কবিকঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল গ্রন্থটির প্রকৃত নাম হলো অভয়ামঙ্গল। নেক্সট প্রশ্ন, আনুমানিক কত খ্রিস্টাব্দে মুকুন্দের অভয়ামঙ্গল লেখা হয়? এখানে সুকুমার সেনের মতে 1555 থেকে 1556, কিন্তু সুখময় মুখোপাধ্যায় 1594 থেকে 1606 খ্রিস্টাব্দকে মুকুন্দের অভয়ামঙ্গলের কাল হিসাবে উল্লেখ করেছেন। নেক্সট, কালকেতুর পূর্বজন্মের নাম কি ছিল? পূর্বজন্মে ফুল্লরা কি নামে পরিচিত ছিল? তাহলে প্রথম অংশ হচ্ছে কালকেতুর পূর্বজন্মের নাম ছিল নীলাম্বর, আর পূর্বজন্মে ফুল্লরা ছায়া নামে পরিচিত ছিল। নেক্সট 4 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে কোন কাহিনী রয়েছে? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে ব্যাধ কালকেতু ও তার স্ত্রী ফুল্লরার প্রতি দেবীর অনুগ্রহের কাহিনী রয়েছে। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে? চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যটি কবে প্রথম প্রকাশিত হয়? চণ্ডীমঙ্গল কাব্যটি প্রথম প্রকাশিত হয় 1745 শকাব্দে, অর্থাৎ 1823-24 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা তৈরি করে রাখবে। নেক্সট, মুকুন্দের জন্মস্থান কোথায়? মুকুন্দের জন্মস্থান বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামুন্না গ্রামে। নেক্সট, মুকুন্দের কাব্যের প্রথম খণ্ডের নাম কি? মুকুন্দের কাব্যের প্রথম খণ্ডের নাম ব্যাধ খণ্ড বা আখেটিক খণ্ড। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নারী চরিত্রগুলো কি কি? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নারী চরিত্রগুলি হলো ফুল্লরা, কালকেতু উপাখ্যানের প্রধান নারী চরিত্র। নিদয়া হচ্ছে কালকেতুর মা এবং মুরারির স্ত্রী। নেক্সট 10 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের মূল কাহিনী কোন দুটি চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। চণ্ডীমঙ্গল কাব্যের মূল কাহিনী আবর্তিত হয়েছে ফুল্লরা এবং কালকেতু চরিত্রকে ঘিরে। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণের নাম লেখো। খুব ভালো করে মনে রাখবে, চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, এটা দ্বিজ রামদেব হবে, এটা কেটে আছে, মুক্তারাম সেন প্রমুখ। নেক্সট 12 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের পুরুষ চরিত্রগুলি উল্লেখ করো। এখন দেখো, আমরা দেখি যে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের পুরুষ চরিত্রগুলি হলো কালকেতু, ধর্মকেতু, মুরারিশীল, বুলান মণ্ডল, ভারদত্ত ও কলিঙ্গরাজ। নেক্সট 13 নম্বর, কবি মুকুন্দরামের বংশ পরিচয়ের উল্লেখ করো। মুকুন্দরামের পিতামহ ছিলেন জগন্নাথ মিশ্র, পিতা হৃদয় মিশ্র, জ্যেষ্ঠ সহোদর কবিচন্দ্র। মুকুন্দরামের পুত্র ছিলেন শিবরাম ও কন্যা যশোদা। তার পুত্রবধূর নাম ছিল চিত্রলেখা এবং জামাতার নাম ছিল মহেশ। নেক্সট 14 নম্বর হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানে
ব্যাধ সম্প্রদায়ের জীবিকা অর্জন সম্পর্কে সংক্ষেপে ব্যক্ত করো। ব্যাধরা পশু শিকার ও পশুজাত দ্রব্যাদি বিক্রয়ের মাধ্যমে জীবিকা অর্জন নির্বাহ করত। পুরুষেরা পশু শিকার করত এবং নারীরা তা হাটে বিক্রি করত। শিকার না পেলে তাদের অনাহারে দিন কাটত। নেক্সট, চৌতিসা কি? এটা একটা খুব ভালো প্রশ্ন। 34টি ব্যঞ্জনবর্ণকে একাদিক্রমে আদ্যক্ষরে রেখে 34টি শ্লোক রচনা করার রীতি চৌতিসা। কালকেতু উপাখ্যানে দেখা যায় মুকুন্দ চৌতিসা স্তবে অলৌকিকতার আমদানি করেছেন। কালকেতুকে কলিঙ্গরাজ কারারুদ্ধ করলে কালকেতু চৌতিসা স্তব শুরু করেন। তারপরেই দেবীর প্রসাদ বর্ষিত হতে থাকে। নেক্সট, 15 নম্বর, বারোমাসা কি? চণ্ডীমঙ্গলে বর্ণিত বারোমাসার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বারোমাসটা বড় প্রশ্ন হিসেবেও তোমাদের পড়তে হবে। এখানে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত এই 12 মাসের সুখ দুঃখের কাহিনী বর্ণনায় বারোমাসা। মুকুন্দর চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা, খুল্লরা ও সুশীলার বারোমাসা বর্ণিত হয়েছে। ফুল্লরার বারোমাসায় নিম্নবিত্ত বাঙালি জীবনের চিত্র পাওয়া যায়। এখানে নারী মনস্তত্ত্বের পরিচয়ও আছে। খুব ভালো করে বারোমাসাটা তৈরি করবে। এবার হচ্ছে মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে ব্যবহৃত ছন্দ অলঙ্কার বিষয়ে সংক্ষেপে লেখো। কবি কঙ্কনের চণ্ডীমঙ্গলে ত্রিপদী ও পয়ার ছন্দ ব্যবহারে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অলঙ্কার ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় মুকুন্দ ব্যবহার করেছেন উপমা, রূপক, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, সমাসক্তি প্রভৃতি নানা অলঙ্কার। এবার হচ্ছে চণ্ডীমঙ্গল গান কতদিন ধরে গাওয়া হতো? খুব ভালো করে তৈরি করবে। চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে দেবী চণ্ডিকার পূজা উপলক্ষে আয়োজিত চণ্ডীমঙ্গল গান 8 দিন ধরে গাওয়া হতো এবং এক মঙ্গলবারে শুরু করে পরের মঙ্গলবারে শেষ হতো। নেক্সট, 19 নম্বর, দেবী মাহাত্ম্য কীর্তনের নিয়ম কি ছিল? দিনে 2 বার করে দেবী মাহাত্ম্য কীর্তনের নিয়ম ছিল, দিবাপালা ও নিশাপালা নাম দিয়ে। কালকেতু ফুল্লরার কাহিনীতে 4 দিনের ব্রতকথার সমাপ্তি ঘটত। বাকি 4 দিন ধনপতি শ্রীমন্তের কাহিনী গীত হতো। 8 দিন ধরে গাওয়া এই মাহাত্ম্য কাহিনী তাই অষ্টমঙ্গলা নামেও পরিচিত ছিল। নেক্সট, কাহিনীর বিষয়বস্তুর বিচারে মুকুন্দরামের কাব্যের কটি বিভাগ বা খণ্ড আছে? কাহিনীর বিষয়বস্তুর বিচারে মুকুন্দরামের কাব্যের 4টি খণ্ড হল বন্দনাখণ্ড, দেবখণ্ড, আখেটিক খণ্ড ও বণিক খণ্ড। নেক্সট, কালকেতুর উপাখ্যান ও ধনপতি শ্রীমন্তের উপাখ্যান কি নামে পরিচিত? কালকেতুর উপাখ্যান আখেটিক খণ্ড এবং ধনপতি শ্রীমন্তের উপাখ্যান বণিক খণ্ড নামে পরিচিত। এইবার আমরা 5 নম্বরের কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের। এই 5 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার বারোমাসা বর্ণনার তাৎপর্য কী? খুব সুন্দর করে এটা রেডি করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে সতী এবং মহাদেবের কিভাবে বিবাহ হলো? এ প্রসঙ্গে বলি, এই চণ্ডীমঙ্গল কাব্যের এই যে আখেটিক খণ্ড, এটা খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। না পড়ে থাকলে তোমরা ছোট প্রশ্ন সব অ্যান্সার করতে পারবে না এবং বড় প্রশ্ন তোমরা লিখতে পারবে না। সেই জন্য প্রথম তোমাদের কাজ হবে এই খণ্ডটা খুব ভালো করে আগে পড়তে, তারপরে প্রশ্ন উত্তরগুলো করবে। এর নেক্সট হচ্ছে সতী কেন দেহত্যাগ করলেন? 4 নম্বর হচ্ছে কালকেতুকে মর্তে প্রেরণ করা হয়েছিল কেন? কালকেতুর জন্ম এবং বাল্যকাল সম্পর্কে লেখো। 6 নম্বর হচ্ছে চণ্ডীমঙ্গলে বর্ণিত দেবী চণ্ডিকার সংক্ষিপ্ত বর্ণনা দাও। খুব ভালো করে এটা করবে। 7 নম্বর হচ্ছে কালকেতু এবং ভারদত্তের মধ্যে বিরোধের কারণ কি? বিরোধিতার ফল কি হয়েছিল? নেক্সট হচ্ছে
দেবী কোন মূর্তি ধারণ করে কিভাবে কালকেতুর গৃহে এলেন, এরপর কি ঘটল। এবার হচ্ছে দেবী চণ্ডিকা কখন আত্মপ্রকাশ করলেন, তিনি কিভাবে কালকেতুকে দয়া করলেন। এ কটা প্রশ্ন তোমরাও অবশ্যই করবে, আর তোমাদের যা করা আছে সেগুলো তোমরা দেখবে। এইবার 10 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা অতি অবশ্যই করবে। এখানে 5, 10 যে কোনো মানে আসতে পারে, তুমি 10 নম্বর হিসেবে করে রাখবে। প্রথম প্রশ্ন হচ্ছে কবি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলে যে হাস্যরস আছে তার পরিচয় দাও। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে আগের থেকে তৈরি করে রাখবে। অথবা হাস্যরসে মুকুন্দ রাজাধিরাজ, মন্তব্যের আলোকে চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরস বিচার করো। যে কোনোভাবে আসতে পারে। এবার 2 নম্বর হচ্ছে কবি মুকুন্দর চণ্ডীমঙ্গলের কালকেতু ফুল্লরা উপাখ্যানে উপন্যাসের লক্ষণ আছে, আলোচনা করো। বা এভাবেও আসতে পারে, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই। মুকুন্দ চক্রবর্তীর কালকেতু ফুল্লরার উপাখ্যান অবলম্বনে মন্তব্যটি আলোচনা করো। যে কোনোভাবে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের কালকেতুর চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো চরিত্রই ভালো করে করবে। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের ফুল্লরা চরিত্র সম্পর্কে আলোচনা করো। এই ফুল্লরা চরিত্র ও কালকেতু চরিত্র অবশ্যই ভালো করে তোমরা করে রাখবে। এবার হচ্ছে মুকুন্দের চণ্ডীমঙ্গলে মুকুন্দের সমাজ সচেতনতা কতটা প্রকাশিত হয়েছে সে বিষয়ে আলোচনা করো। খুব ভালো করে এগুলো তৈরি করে রাখবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারদত্ত চরিত্র চিত্রণে মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। 7 নম্বর হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু ব্যাধের কাহিনী আলোচনা করো। এগুলো অবশ্যই পড়বে। এবার হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যধারায় মুকুন্দরামের স্থান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। আর এবার লাস্ট প্রশ্ন 9 নম্বর যেটা দিয়েছি, বাস্তব রসের কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো। অথবা এভাবে আসতে পারে, বাস্তবতা রূপায়ণে মুকুন্দ চক্রবর্তী কৃতিত্ব দেখিয়েছেন, আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, বস্তুর কারবারি ও বাস্তব রসের স্রষ্টা এক নয়। মুকুন্দরামের কৃতিত্ব কেবল বস্তু সত্তাই নয়, বাস্তব রসের পরিবেশন নৈপুণ্যে। এই মন্তব্য অনুসরণে বাস্তব রসের কবি হিসাবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটাই ভালো প্রশ্ন, অতএব তোমরা এগুলো সব তৈরি করে রাখবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।